শুভেচ্ছা। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 15% বাড়ছে। আন্দোলন প্রত্যাহার করে ক্লাসে ফিরছেন শিক্ষকরা। একযুগে সড়ক দুর্ঘটনায় দেশে 1,16,000-এর বেশি মৃত্যু, আহত হয়েছেন 1,65,000-এর বেশি। ব্যবিস্কের ধারণা শাহজালালের আগুনের সূত্রপাত আমদানি করা কুরিয়ারের অংশ থেকে। দ্রুত খবর পেলেও অব্যবস্থাপনার কারণে নির্বাপন শুরু করতে পারেনি ফায়ার টিম। শুধু প্রেমিক নয়, ছাত্রীর পরিকল্পনাতেই হত্যা করা হয় জুবাইরকে, দিয়েছে স্বীকারোক্তি। দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট অচল। উত্তরবঙ্গের 8 জেলায় তীব্র লোডশেডিং। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়ি ভাড়া বৃদ্ধির সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। আগামী 1 নভেম্বর থেকে 7.5% বা সর্বনিম্ন 2,000 টাকা এবং 2026 সালের জুলাই থেকে 7.5% বা সর্বনিম্ন 2,000 টাকা করে মোট 15% বাড়ি ভাড়া নির্ধারণ করে পত্র দিয়েছে অর্থ বিভাগ। 21 অক্টোবর অর্থ বিভাগ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর এই চিঠি দেওয়া হয়। অর্থ বিভাগের সম্মতিপত্রে কিছু শর্ত দেওয়া হয়েছে, যেমন বর্ণিত বাড়ি ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীরা কোনো বকেয়া প্রাপ্য হবেন না। ভাতা প্রদানের ক্ষেত্রে সব আর্থিক বিধিবিধান অবশ্যই পালন করতে হবে। প্রসঙ্গত, 20% বাড়ি ভাড়া, 1,500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবিতে গত 12 অক্টোবর জাতীয় প্রেস ক্লাব এবং 13 অক্টোবর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন শিক্ষকরা। আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 15% বৃদ্ধির বিষয়ে সরকারের সম্মতির পর আন্দোলন প্রত্যাহার করে নেন তারা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলার হোসেন আজিজি মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রজ্ঞাপন হাতে নিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেন, আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হলো, আমরা আগামীকাল থেকেই ক্লাসে ফিরে যাব। 2014 থেকে 2025 সালে সেপ্টেম্বর পর্যন্ত একযুগে দেশে 67,890টি সড়ক দুর্ঘটনায় 1,16,726 জন নিহত হয়েছেন। আহত হয়েছে 1,65,021 জন। ইসরায়েল ফিলিস্তিন বা ইউক্রেন রাশিয়া যুদ্ধে যত মানুষ মারা গেছে তার চেয়েও এই দেশের সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা কয়েক গুণ বেশি বলে দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আগামীকাল জাতীয় নিরাপদ সড়ক দিবস 2025 উপলক্ষে আজ মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। সংগঠনটি শুধু দেশের বিভিন্ন গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন প্রস্তুত করেছে। লিখিত বক্তব্যে মোজাম্মেল হক চৌধুরী জানান, সড়ক পরিবহন খাতে বিগত আওয়ামী লীগ সরকার সীমাহীন অনিয়ম ও দুর্নীতি করেছে। অব্যবস্থাপনা, মালিক শ্রমিকদের চাঁদাবাজি ও নৈরাজ্য, ফিটনেসবিহীন যানবাহনের অবাধ চলাচল, লাইসেন্সবিহীন ও অপ্রাপ্তবয়স্ক চালক, সড়কের ত্রুটি, মাদকাসক্ত চালক ও বেপরোয়া গতি, এসব কারণেই এই সময়কালে এত হতাহতের ঘটনা ঘটেছে। সংগঠনটি দাবি করে, স্বাধীনতার পর থেকে দাতা সংস্থার প্রেসক্রিপশন মেনে একের পর এক সড়ক উন্নয়ন প্রকল্পের নামে হয়েছে বেহিসাবি লুটপাট। নৌ ও রেল যোগাযোগের বিকল্প ব্যবস্থা গড়ে না তুলে নতুন সড়ক নির্মাণের মাধ্যমে দেশের 80% যাতায়াত সড়ক নির্ভর করে তোলায় দুর্ঘটনা বেড়েছে প্রায় 80%। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে হয়েছে বলে মনে হচ্ছে। বিষয়টি আমরা নিশ্চিত নই। প্রাথমিকভাবে এমনটিই ধারণা করা হচ্ছে। অনেকগুলো সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে। তাদের তদন্ত শেষে আগুনের প্রকৃত ও সুনিশ্চিত কারণ জানা যাবে। 21 অক্টোবর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিস্কের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক এসব তথ্য জানান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুনের খবর দ্রুতই পেয়েছিল বিমানবন্দরের নিজস্ব অগ্নি নির্বাপন দল। তবে অগোছালোভাবে রাখা পণ্যের স্তূপের কারণে তারা উৎসের কাছে গিয়ে আগুন নেভানোর সুযোগ পায়নি। দূর থেকে পানি ছিটিয়ে লাভ হয়নি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব ফায়ার স্টেশনের একাধিক কর্মীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। কার্গো ভিলেজে আগুন লাগে বেলা 2:15টার দিকে।
বেবিসকের নিজস্ব ফায়ার স্টেশনের একাধিক কর্মী জানান, আগুন লাগার পর বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের মাধ্যমে বার্তা যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব ফায়ার স্টেশনে। নির্দেশনা পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দুটি ইউনিট। বেবিসকের নিজস্ব ফায়ার স্টেশনের দুজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, কর্মীরা পৌঁছে অনেকক্ষণ কোনো কাজ করতে পারেননি। পরে অনেক দূর থেকে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে প্রচুর বাতাস থাকায় আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার স্টেশনের কর্মীদের অভিযোগ, বিমানবন্দর কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে তারা আগুন নেভাতে কার্যকর ভূমিকা রাখতে পারেননি। দ্রুত পণ্যগুলো সরিয়ে দেওয়া হলে আগুনের কাছাকাছি গিয়ে পানি ছেটানো যেত, তাহলে আগুন এত ছড়িয়ে পড়তো না, এত ক্ষয়ক্ষতি হতো না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবাইদ হোসেনকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল আরও 1 মাস আগে, এবং হত্যার ওই ছক আঁকেন জুবাইদের দ্বাদশ শ্রেণীর ছাত্রী এবং তার প্রেমিক দুজনে মিলে। জুবাইদ হত্যা নিয়ে মঙ্গলবার সকালে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন বংশাল থানার ওসি রফিকুল ইসলাম। তিনি বলেছেন, হত্যার দিন গত রোববার মেয়েটির প্রেমিকের সঙ্গে তার 2 জন বন্ধুও ছিলেন। তারা হত্যার জন্য নতুন 2টি সুইচ গিয়ার চাকু কিনে আনেন। এরপর ছাত্রীর প্রেমিক এলোপাতাড়ি ছুরি চালায়। জুবাইদকে হত্যার নির্দেশ দেয় তার ছাত্রী নিজেই। বছরখানেক ধরে জুবাইদ পুরান ঢাকার আরমানি টোলায় তার ছাত্রীকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন। রোববার বিকাল 4:45টার দিকে ওই ছাত্রীর বাসার নিচে ছুরিকাঘাতের শিকার হন জুবাইদ। এ অবস্থাতেই ওই বাসার 3 তলা পর্যন্ত উঠতেই তার মৃত্যু হয়। ওসি রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এটি জুবাইদের ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের পরিকল্পিত হত্যা। তিনি বলেন, ওই কলেজ ছাত্রীর সঙ্গে মেয়েটির 9 বছরের সম্পর্ক ছিল, কিন্তু মাঝে আবার মেয়েটি জুবাইদের উপর দুর্বল হয়ে পড়ে। এ সময় মেয়েটি তার প্রেমিককে না করে দেয় এবং সে জুবাইদকে পছন্দ করে বলে জানায়। কিন্তু কিছুদিন পরেই তার বয়ফ্রেন্ডকে জানায় যে জুবাইদকে আর ভালো লাগে না। তখন জুবাইদকে হত্যার পরিকল্পনা করে 2 জন মিলে। রাজধানীর সোভানবাগের বাসা থেকে গত শনিবার সন্ধ্যায় নারী সংবাদ কর্মীর লাশ উদ্ধারের ঘটনায় পরিবার অপমৃত্যু মামলা করেছে। পরিবার বলেছে, শিগগিরই আরেকটি মামলা করা হবে। ওই নারী সংবাদকর্মী অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা স্ট্রিমে গ্রাফিক ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি ঢাকা স্ট্রিমের বাংলা কন্টেন্ট এডিটর আলতাফ শাহ নেওয়াজের বিরুদ্ধে লিখিতভাবে যৌন নিপীড়নের অভিযোগকারীদের মধ্যে তিনিও ছিলেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে জানা যায়। শেরেবাংলা নগর ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক বলেন, গত রোববার রাতে ওই নারী সংবাদকর্মীর ভাই এই অপমৃত্যু মামলা করেন। নারী সংবাদকর্মীর আরেক ভাই সঞ্জয় অধিকারী জানিয়েছেন, বোনের মৃত্যুর পর তারা তাৎক্ষণিকভাবে একটি অপমৃত্যু মামলা করেন। পরিবার ও আইনজীবীদের সঙ্গে কথা বলে তারা আরেকটি মামলা করবেন। শিগগিরই এই মামলা করা হবে। অভিযোগ ওঠা আলতাফ শাহনেওয়াজকে শাস্তির পরিবর্তে চাকরিতে পুনর্বহাল করার কথা বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যান্ত্রিক ত্রুটির কারণে একের পর এক বন্ধ হয়ে গেছে 525 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক কেন্দ্রের সব ইউনিট। এতে করে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এ কারণে উত্তরাঞ্চলের 8 জেলার বাসিন্দারা বিদ্যুৎ বিভ্রাট ও লো ভোল্টেজের কবলে পড়েছে। বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, 2020 সালের নভেম্বর মাস থেকে 2 নম্বর ইউনিট বন্ধ থাকলেও চালু ছিল 1 নম্বর ও 3 নম্বর ইউনিট। এই 2 ইউনিট দিয়ে যা বিদ্যুৎ উৎপাদন হতো সেটি জাতীয় গ্রিডে যোগ দেওয়া হতো। যান্ত্রিক ত্রুটির কারণে 3 নম্বর ইউনিটটি গত 16 অক্টোবর থেকে 20 অক্টোবর পর্যন্ত পুরোপুরি বিকল হয়ে পড়ে। এরই মধ্যে গত রোববার দিবাগত রাতে সচল থাকা 1 নম্বর ইউনিটটিও বিকল হয়ে বন্ধ হয়ে যায়। ফলে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বিকল হয়ে পড়া ইউনিটগুলো সচল করার জন্য ইউনিটের প্রস্তুতকারী চীনা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও আলোচনা চলছে। 1 সপ্তাহের মধ্যে 1 নম্বর ইউনিট সচল করে বিদ্যুৎ উৎপাদনে যাওয়া সম্ভব হবে। তবে 3 নম্বর ইউনিটটি চালুর জন্য প্রস্তুতি নেওয়ার পর বেশ কিছু যান্ত্রিক সমস্যার কারণে সেটি চালু করতে আরও 3 মাস সময় লাগতে পারে। সময়ের বাস্তবতায় এবারের ভোটে যে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে তা মানছেন সিইসি এএমএম নাসিরউদ্দিন। তিনি বলেছেন, এআই এর অপব্যবহার মোকাবেলায় কারিগরি বিশেষজ্ঞদের কাছ থেকে সমন্বিত ও কার্যকর সুপারিশ চায় সিইসি। তার ভাষ্যে, এআই এর অপব্যবহার এখন বৈশ্বিক মাথা ব্যথার কারণ হয়ে দেখা দিয়েছে। আমরা নির্বাচন প্রক্রিয়ায় এর অপব্যবহার রোধে সমন্বিত কার্যক্রম হাতে নিতে চাই। আমরা অনেক দিন ধরে এটা নিয়ে কাজ করছিলাম।
আমরা পরিকল্পনা করেছি এখানে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন অ্যাড্রেস করার জন্য একটি সেন্ট্রাল সেল গ্রো করব। Integration of artificial intelligence in upcoming national parliament election to counter misinformation and disinformation শীর্ষক সেমিনারে আছেন NTMC, MIST, BTRC, CID, ICT বিভাগ, IFES, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বেসিস, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইসি সচিবালয়ের কারিগরি কর্মকর্তারা। জাপানের ইতিহাসে প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি। এর মধ্যে দিয়ে দেশটির কঠোর পুরুষতান্ত্রিক সমাজ কাঠামোয় পরিবর্তনের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। পার্লামেন্টের নিম্নকক্ষে 21 অক্টোবর আয়োজিত নির্বাচনে 465 আসনের মধ্যে 237টিতে জিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন তাকাইচি। পরে উচ্চ কক্ষেও 248 আসনের মধ্যে 125টি আসন জেতেন তিনি। জাপানের 104তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তাকাইচি। সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। সর্বশেষ নির্বাচনে দলের ভরাডুবির দায় নিয়ে পদ ছাড়তে বাধ্য হন ইশিবা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে সতর্ক করে বলেছেন, গাজা সংক্রান্ত চুক্তি ভাঙলে হামাসকে নির্মূল করা হবে, তবে তারা নিজেদের পরিবর্তনের একটি সুযোগ পাবে বলেও জানান তিনি। হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবেনিসকে আতিথ্য দেওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা হামাসের সঙ্গে একটি চুক্তি করেছি, আশা করি তারা শান্ত ও স্থির থাকবে, ভদ্র আচরণ করবে। তিনি বলেন, আর যদি তা না করে প্রয়োজন হলে আমরা গিয়ে তাদের নির্মূল করব। তারা নিশ্চয়ই জানে এমনটা করলে কি ঘটবে। প্রায় 2 সপ্তাহ আগে গাজা চুক্তি করাতে ট্রাম্পের সক্রিয় ভূমিকা ছিল, তবে ওই চুক্তিটি বারবার চ্যালেঞ্জের মুখে পড়ছে, কারণ ইসরায়েল অভিযোগ করেছে হামাস মৃত অপহৃতদের ফিরিয়ে দিতে জোর করছে এবং কখনো কখনো হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন বলরুমের নির্মাণ কাজ শুরু হওয়ায় হোয়াইট হাউসের ইস্ট উইং এর কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। সোমবার ইস্ট উইং এর একটি ঢেকে দেওয়া প্রবেশ পথ এবং জানালার বিশাল অংশ ভেঙে ফেলেন নির্মাণ কর্মীরা, যেখানে সম্পূর্ণ আধুনিকীকরণ করা হবে বলে জানিয়েছিলেন ট্রাম্প। এর আগে প্রেসিডেন্ট বলেছিলেন, $250 মিলিয়ন খরচ করে হোয়াইট হাউসে যে বলরুম সংযোজন করা হবে সেটি বিদ্যমান কাঠামোর কাছাকাছি হবে, তেমন কোনো পরিবর্তন আনা হবে না। বিদ্যমান ভবনে কোনো হস্তক্ষেপ করা হবে না, এটি হবে না, এটি এর কাছাকাছিই থাকবে, কিন্তু স্পর্শ করবে না, এবং বিদ্যমান ভবনের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাই, যেটির আমি সবচেয়ে বড় ভক্ত। গত জুলাইয়ে এসব কথা বলেছিলেন ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, প্রকল্পটিতে অনেক উদার দেশপ্রেমিক ব্যক্তিগতভাবে অর্থায়ন করছেন। যদি হোয়াইট হাউস নাম প্রকাশ না করায় কারা এখানে অর্থায়ন করছে তাদের পরিচয় এখনো স্পষ্ট নয়। গত 2 শতাব্দী ধরে মার্কিন প্রেসিডেন্টের ঐতিহাসিক বাসভবন হিসেবে ব্যবহার হয়ে আসছে হোয়াইট হাউস। 1902 সালে নির্মিত হয়েছিল এই পূর্ব শাখাটি এবং সবশেষ 1942 সালে এটি সংস্কার করা হয়েছিল। বাঙালিয়ানা সায়ানের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।